ওয়েস্টার্ন টয়লেটের থেকে ইন্ডিয়ান টয়লেট সব থেকে বেশি ভালো। সম্পূর্ণরূপে ডিনাই করছি এই বিলিফটাকে। অনেক বিলিভই থাকে তো যেগুলো ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়। আচ্ছা, ল্যাপ্রোস্কোপিক জিনিসটা কি? মানে এই ল্যাপ্রোস্কোপিটা কি কি ধরনের রোগের ক্ষেত্রে ইউজ হয়? ল্যাপারোস্কোপি মানে হচ্ছে এনিথিং টু ডু উইথ আ ক্যামেরা ইনসাইড ইউর টামি, তো এটাই ল্যাপারোস্কোপি। এখন দেখছি যে বাচ্চা বাচ্চা অনেক ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি ওবিস হয়ে যাচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে। তো এর মূল কারণ কি কি হতে পারে? হ্যাঁ, এটা একটা ওবেসিটি একটা ইমার্জিং প্রবলেম, এবং এর পেছনে মূলত আমি যেগুলো মনে করি, তো বেরিয়াট্রিক সার্জারি করে কি এটা কি পসিবল যে তার ওবেসিটিকে কম করে দেওয়া? তো যখন আপনার কাছে কোনো ওবেস কোনো পেশেন্ট এলো, তো আপনি ওকে ফার্স্ট কি সাজেস্ট করেন? মোটা কাউকে দেখলেই তাকে বেরিয়াট্রিক সার্জারির পরামর্শ দেওয়া যায় না। আমরা বিএমআই ক্যালকুলেট করি, অর্থাৎ BMI বডি টা কি? মাস আচ্ছা, ইন্ডেক্স। ওকে। ওভারওয়েট ইজ আ কার্স, ইটস নট আ গুড থিং টু হ্যাভ। আচ্ছা, পাইলসের ক্ষেত্রে ওপেন সার্জারি ভালো না আপনার লেজার সার্জারি ভালো সব থেকে? এটা ডিপেন্ড করছে পাইলসের সিচুয়েশনটার উপরে বা গ্রেডিংটার উপরে। গলব্লাডার স্টোন কেন হয়? এই কেন হয় এটা খুব কমপ্লিকেটেড। কারো যদি গলব্লাডার স্টোন হয় সেক্ষেত্রে কি মেডিসিন খেয়ে এটা রিকভার? এক কথায় না, ওকে, গল ব্লাডার স্টোন ইকুয়ালস টু অপারেশন, অপারেশন। ওকে। কোলেসিস্টেক্টমি। নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আমি কুন্তল চ্যাটার্জি। আজ আবার চলে এসেছি স্বাস্থ্যকথা পডকাস্টের নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের সাথে আছেন কলকাতার একজন বিশিষ্ট ল্যাপ্রোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন ডক্টর মৈনাক পাল, যিনি মূলত ল্যাপ্রোস্কোপিক, প্রক্টোলজি এবং বেরিয়াট্রিক সার্জারি প্র্যাকটিস করেন। আজ আমরা ওনার থেকে জেনে নেব পাইলস, ফিসার, ফিস্চুলা, গলস্টোন, অ্যাপেন্ডিক্স, ওবেসিটি এগুলো কেন হয় এবং এগুলো কিভাবে ট্রিটমেন্টের দ্বারা কিওর করা পসিবল। এই আমাদের নতুন এপিসোডে যাওয়ার আগে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সো দ্যাট আমরা যখন নতুন কোনো এই ধরনের পডকাস্ট আপলোড করব সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। নমস্কার। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ডক্টর পাল, আপনি একজন বেরিয়াট্রিক অ্যান্ড ল্যাপ্রোস্কোপি সার্জন। 2012-তে আপনার জেনারেল সার্জারিতে MS করা, তারপরে ল্যাপ্রোস্কোপিক স্পেশালাইজেশন করা। প্রায় 12-13 বছরেরও বেশি আপনি এই প্রফেশনের সাথে যুক্ত। তো এই যে আপনার এত দিনের যে জার্নি, এটা কিরকম ছিল? এক কথায় যদি আমি সহজ বলি তাহলে সেটা ভুল কথা বলা হবে, এবং আগামী দিনেও যে সহজ থাকবে না সেটাও অনুমান করতে পারি, কারণ যেরকমভাবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, মেন যেটা যে কোনো অ্যাপ্লাইড সায়েন্সের মতোই আমাদেরও স্ট্রিমে যে নিজেকে সবসময় আপডেটেড রাখা। আমি যখন স্টার্ট করলাম অ্যাজ এ সার্জেন, ইনিশিয়ালি আমি ওপেন অপারেশনগুলো আস্তে আস্তে শিখলাম, এবং তখন ল্যাপারোস্কোপি অলরেডি একটা বেশ পপুলার জায়গায় চলে গেছে, এবং তখন আমাদের টার্গেটই ছিল যে ল্যাপারোস্কোপিকে আয়ত্ত করতে হবে, এবং সেটা তো একদিনের কাজ নয় বা কোনো একটা কোর্সও নয়, এটা একটা টেকনিক যেটাকে অ্যাডাপ্ট করতে, একটা প্রসেস যেটাকে অ্যাডাপ্ট করতে গেলে বেশ কিছু বছর সময় লাগবে, এবং ক্রমাগত গ্র্যাজুয়ালি আন্ডার গাইডেন্স, এক্সপোজার ইত্যাদির মাধ্যমে হয়। তো সেইটা করতে করতেও 2-3 বছর কেটে গেল। তো তারপরে ভাবলাম যে না, বেশ একটা বড় জিনিস আমি শিখেছি, এবার আমি অনেকটাই আপ টু ডেট বা আপডেটেড। কিন্তু কিছুদিনের মধ্যেই আমার সেই ধারণা ভেঙে গেল। তার কারণ দেখলাম যে
আরও নতুন অনেক কিছু টেকনোলজি যেগুলো আমি স্টুডেন্ট থাকাকালীন যেগুলো আসেনি সেগুলো গ্র্যাজুয়ালি আসছে, পপুলার হচ্ছে, মানুষ ইউজ করছে। তার মধ্যে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, লেজার একটা পদ্ধতি যার মাধ্যমে অনেক রকম অপারেশন করা হয় আমাদের জেনারেল সার্জারিতে। পেরিয়ানাল অপারেশন, স্পাইলস, ফিশার ইত্যাদি, ফিস্চুলা ইত্যাদি করা হয়, তো সেটাকে আয়ত্ত করতে হবে। এবারে চলছে রোবোটিক্স। এখন রোবোটিক্সের যুগ, এবারে চলছে রোবোটিক্স, সুতরাং সেটাও আয়ত্ত করার একটা বিষয় চলে আসছে। সুতরাং আমাদের যে ফিল্ড, এই ফিল্ডে আপনি কখনোই থিতু হয়ে বসতে পারবেন না, আপনি স্থির হতে পারবেন না, আপনাকে সবসময় অস্থির চঞ্চল হয়ে থাকতে হবে সবসময় এবং সবসময় আপনাকে পড়াশোনার মধ্যে একদম লেটেস্ট যে গাইডলাইন সেগুলো সবসময় আপনাকে জানতে হবে, যাতে আপনি লেটেস্ট আপডেটেড চিকিৎসা পদ্ধতি প্রোভাইড করেন। এবং সার্জারিতে বা যে কোনো সার্জিক্যাল স্ট্রিমেই টেকনোলজি। সুতরাং এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমি এক কথা যদি বলি কঠিন, তাহলে কঠিন, কিন্তু এটা একটা দারুণ একটা মানে রোমাঞ্চকর ব্যাপারও বটে। নতুন 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 জিনিস শেখা, তার মধ্যে যে একই কাজ দীর্ঘদিন ধরে করে যেতে যেতে যে মনোটনি বা বর্ডম তৈরি হয়, সেগুলোর এখানে কোনো অস্তিত্ব নেই। রেগুলার আপডেটেড থাকা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু বেশ আমি খুব এনজয় করি। এবং সেই হিসেবে দেখতে গেলে আমি কঠিন তো বলবোই না, এটা একটা ডাইনামিক প্রসেস। মানে এত বছর ধরে পড়াশোনা করা, আবার পড়াশোনার শেষ তো একদমই নেই। দ্যাট ডে ইউ ফিল দ্যাট ইউ হ্যাভ লার্নড এভরিথিং, দ্যাট ডে ইউ ডাই। পড়াশোনার কোনো শেষ নেই, আপডেটেড হওয়ার কোনো শেষ নেই। সব বয়সেই সবসময় সব বয়সে একদম। আচ্ছা ডক্টর পাল, এখন দেখছি যে বাচ্চা অনেক ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি ওবিস হয়ে যাচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে। এর মূল কারণ কি হতে পারে আপনার মতে? হ্যাঁ, এটা একটা ওবেসিটি একটা ইমার্জিং প্রবলেম, এবং ইনিশিয়ালি এটা ওয়েস্টার্ন পপুলেশনে বেশি ছিল, এবং গ্র্যাজুয়ালি ওয়েস্টার্নাইজেশন হওয়ার ফলে আমাদের এই প্রাচ্যের দেশগুলিতেও ওবেসিটির সমস্যা কিন্তু বেশ বড় আকার ধারণ করছে। এবং এদের মধ্যে বেশ কিছু সিগনিফিক্যান্ট পোর্শন অফ পেশেন্টস তারা কিন্তু চাইল্ডহুড ওবেসিটির শিকার। হ্যাঁ, চাইল্ডহুড ওবেসিটি। এবং এর পেছনে মূলত আমি যেগুলো মনে করি সেটি হচ্ছে ডায়েট, ফুড হ্যাবিট, ফল্টি ফুড হ্যাবিট। এখন অতিরিক্ত জাঙ্ক ফুডের যুগ, হাঁটা চলা কম, অর্থাৎ সিডেন্টারি লাইফস্টাইল। ঘরে বসেই আপনি সুইগি, জোম্যাটো টিপে দিচ্ছেন, চলে আসছে বার্গার, কোল্ড ড্রিঙ্কস, চিপস, আপনি খাচ্ছেন সারাদিন ধরে বসে টিভি দেখছেন, বা আপনি হয়তো পড়াশোনা করছেন কিন্তু বসে বসেই তো করছেন, আপনি তো আর এক্সারসাইজ করতে এখন করছেন ইনফ্যাক্ট না। আমি দেখেছি বাচ্চাদের খেলা, বাইরে খেলতে যাওয়ার এটা অনেক। এবং হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম, আমি প্রত্যেক দিন মানে নিয়ম করে সেই নিয়ে মানে অনেক মানে আমার বাবা মায়ের বকুনিও খেয়েছি, বাড়িতে মার খেয়েছি। হ্যাঁ, আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও আমি খেলতে গেছি, পরীক্ষার দিনও খেলতে। যে 1 ঘন্টা আমি খেললে আমি সন্ধ্যাবেলা এসে ভালো করে পড়তে পারবো, এটা ছিল আমার এক্সপ্লানেশন। ছোটাছুটি করাই, এখন তো সেগুলো বন্ধ। ফুটবল উঠে গেছে, এখন ফুটবল মোবাইলে। হ্যাঁ, এখন সব মোবাইল গেম হয়ে গেছে। এখন আপনি মানে আমাদের সময় যত মাঠ ছিল, এখন তো অত মাঠও চোখে পড়ে না, এবং আউটডোর গেমের তাগিদ কমে যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের। তার সাথে লাইফস্টাইল, যেরকম বললাম যে জাঙ্ক ফুড খাওয়া, হাই ডেন্সিটি ক্যালোরি ফুড খাওয়া, এগুলো একটা চাইল্ডহুড ওবেসিটির পেছনে বড় রোল প্লে করছে। কিন্তু এর পরেও একটা ফ্যাক্টর থাকে, এবং এটা দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারেও কিন্তু ওবেসিটি আছে। হ্যাঁ, এবং তার পেছনে কিছু জেনেটিক ব্যাকগ্রাউন্ডও থাকে। একদম মানে জেনেটিক ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একদম অবভিয়েট করতে পারি না। আমাদের শরীরের অনেক রকম জিনস থাকে যেগুলো আমাদের ওবেসিটিকে আরো বুস্ট করে। সুতরাং এইটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল, তবে মূলত ডায়েট এবং সিডেন্টারি লাইফস্টাইলটাই চাইল্ডহুড ওবেসিটির মেইন কারণ। আচ্ছা, এই ওবেসিটি যদি আমাদের কন্ট্রোল করতে হয়, আপনি যেমন একজন বেরিয়াট্রিক সার্জন, তো বেরিয়াট্রিক সার্জারি করে কি এটা কি পসিবল যে তার ওবেসিটিকে কম করে দেওয়া? হ্যাঁ, নিশ্চয়ই। ওবেসিটি, বেরিয়াট্রিক সার্জারি ইজ ওবেসিটি সার্জারি অর ওয়েট রিডাকশন সার্জারি অর ইন আ বেটার টার্ম ইজ আ মেটাবলিক সার্জারি। এবং এই বেরিয়াট্রিক সার্জারি যে একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে, আমার কাছে অনেক পেশেন্ট এসে এরা লাইপোসাকশনের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলে। লাইপোসাকশন মানে হচ্ছে ইটস আ কসমেটিক প্রসিডিওর। ধরুন আপনার চিন লাইন প্রমিনেন্ট না, আপনার ডাবল চিন আছে,
আপনি দেখতে ভালো লাগছে না, আপনি লাইপোসাকশন করে সাবকিউটেনিয়াস ফ্যাট কিছুটা বার করে নিলেন। আপনার একটা হিউজ টামি আছে, আপনি আপনার দেখতে ভালো লাগছে না, আপনি লাইপোসাকশন করে। এটা কিন্তু একটা কসমেটিক প্রসিডিওর অ্যান্ড ইট ইজ নট আ মেটাবলিক প্রসিডিওর। কিন্তু বেরিয়াট্রিক সার্জারি ইজ আ মেটাবলিক প্রসিডিওর। কেন মেটাবলিক প্রসিডিওর বলছি, তার কারণ হচ্ছে যে বেরিয়াট্রিক সার্জারি ইজ সামথিং হোয়ার উই alter the anatomy and therefore physiology of our intestinal tract. ওকে, আমরা বিভিন্ন বেরিয়াট্রিক প্রসিডিওর আছে, কিছু রেস্ট্রিকটিভ, কিছু ম্যালঅ্যাবজর্পটিভ, কিছু কম্বিনেশন অফ রেস্ট্রিকটিভ অ্যান্ড ম্যালঅ্যাবজর্পটিভ। তো এই প্রত্যেকটা প্রসিডিওরেই আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টের আমরা সাটল চেঞ্জ করি, অ্যানাটমিক্যাল চেঞ্জ, যার এফেক্টে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, অর্থাৎ ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। এর কিউমুলেটিভ এফেক্ট কিন্তু গ্র্যাজুয়াল ওয়েট রিডাকশন। এবং এই যে পোস্ট বেরিয়াট্রিক সার্জারি যে ওয়েট রিডাকশন হয়, এটা কিন্তু চট করে হয় না, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস এবং ইট টেক্স ওভার টাইম, ওভার মান্থস এটা গ্র্যাজুয়ালি ওয়েট রিডাকশন হয়। এবং এই ওয়েট রিডাকশনের সঙ্গে ওয়েট অ্যাসোসিয়েটেড যে সমস্ত প্রবলেম, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো, স্লিপ অ্যাপনিয়া, আর্থ্রাইটিস, ফিমেলসের ক্ষেত্রে ইনফার্টিলিটি, এমনকি কিছু কিছু ক্যান্সারও অ্যাসোসিয়েটেড ওবেসিটির সঙ্গে, যেমন ধরুন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, কমে যায়, সিগনিফিকেন্টলি কমে যায়। এবং অনেক সময় যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট, ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাদের ইনসুলিন আর লাগে না, শুধু ট্যাবলেটেই তাদের। যারা ধরুন শুধু ট্যাবলেট খেয়ে ভালো থাকতো, মানে ডায়াবেটিস কন্ট্রোল করতো, পোস্ট বেরিয়াট্রিক সার্জারি তাদের তো কোনো ওষুধই আর লাগলো না। আপনি একটু আগে যেটা বললেন যে লাইপোসাকশন মানে কিছু জায়গায় ফ্যাটটাকে বার করে দেওয়া, আর এই যে বেরিয়াট্রিক যে পার্টটা, এটা কোন জায়গায় ট্রিটমেন্ট হয়, মানে কিভাবে ট্রিটমেন্টটা হয়? মূলত এখন 3টে প্রসিডিওর খুব কমন বেরিয়াট্রিক সার্জারিতে। সবচেয়ে কমনেস্ট হচ্ছে স্লিভ গ্যাস্ট্রেক্টমি। ওকে, এখানে আমরা যেটা করি, পাকস্থলী আমাদের যেটা মূলত আমাদের প্রাথমিক ফুড গেজ এখানে পড়ে স্টোর হয়, এবং আমাদের যে ফিলিং অফ স্যাটাইটি, অর্থাৎ পেট ভর্তি হয়ে যাওয়ার যে সেন্সেশন পাকস্থলীর স্ট্রেচিং হওয়ার ফলে হলো, এই পাকস্থলীটাকে আমরা সরু একটা টিউবে কনভার্ট করে দিই কেটে। এবং এটার ফলে কি হলো, আপনার পাকস্থলীর ক্যাপাসিটি কমে গেল, যার ফলে অল্প খেলেই আপনার পেট ভর্তি হওয়ার সেন্সেশন চলে আসছে। এক প্রকারে ফুড ইনটেকটা আমার কমে গেল। হ্যাঁ, ফুড ইনটেকটা আপনার কমে গেল, অথচ আপনার স্যাটাইটি হলো, মানে আপনি যেই পাকস্থলী স্ট্রেচ হলো, আপনার স্যাটাইটি রিসেপ্টর স্টিমুলেট হলো, হয়ে আপনার স্যাটাইটি, আপনার পেট ভর্তি হওয়ার সেন্সেশন পুরোপুরি হলো, কিন্তু আপনার ফুডের অ্যামাউন্টটা কমে গেল। সেই জন্য এটাকে রেস্ট্রিকটিভ বলে, রেস্ট্রিকটিভ। এবং কিছুটা হরমোনাল চেঞ্জেসও হয়। ঘ্রেলিন নামক এক ধরনের হরমোন আছে, যেটা আমাদের পাকস্থলীর ফান্ডাস থেকে মেনলি সিক্রেটেড হয়। এই ঘ্রেলিন হচ্ছে আমাদের ওই খিদের টেন্ডেন্সি বাড়ায়। তো আমরা এই স্লিভ গ্যাস্ট্রেক্টমিতে ফান্ডাস সমেত পাকস্থলীটাকে একটা অংশকে বাদ দিই, যার ফলে ঘ্রেলিন সিক্রিশনও কমে যায়, যার ফলে আমাদের ওই যে খাবারের প্রতি যে যাদের থাকে আর কি, যে খাবারের প্রতি চাহিদা বা খাবার দেখলে আর নিজেকে ঠিক রাখতে না পারা, তো সেইটা কিন্তু টেন্ডেন্সিটা কমে যায়। তবে হ্যাঁ, বেশ কিছু নিয়ম কানুন ফলো করতে হয় অপারেশনের পরে। মূলত অ্যালকোহল ইউজ করা যাবে না, বা জাঙ্ক ফুড ইউজ করা যাবে না ইত্যাদি। এবং যেহেতু ক্যাপাসিটি কমে যাচ্ছে, ইনিশিয়ালি একসঙ্গে অনেকটা খেয়ে ফেলা বা জল খাবার একসাথে খেয়ে ফেলা, এতে করে কি হবে, স্ট্রেচিং হবে, তাতে করে পেশেন্টের কিন্তু অস্বস্তি হবে। হ্যাঁ, তো এইগুলো কিছু কিছু রেস্ট্রিকশনস থাকে, গ্র্যাজুয়ালি অ্যাডাপ্ট হয়ে যায়। এটা হচ্ছে স্লিভ। আর এছাড়া আরও দুটো প্রসেস আছে, একটু মোর কমপ্লিকেটেড। একটা হচ্ছে আমরা যেটাকে বলি মিনি গ্যাস্ট্রিক বাইপাস, আর একটা হচ্ছে রু-এন-ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। তো এই দুটো প্রসিডিওরই স্টমাককে ছোট করা হয় এবং তার সাথে একটা স্মল ইন্টেস্টিনাল বাইপাস ক্রিয়েট করা হয়। এবং এই দুটো প্রসিডিওরেই হচ্ছে আপনার রেস্ট্রিকটিভও কিছুটা এফেক্ট আপনি পাবেন স্টমাক ছোট হওয়ার জন্য, এবং এই যে বাইপাস যে ক্রিয়েট করা হচ্ছে, এর ফলে কিছু সাটল হরমোনাল চেঞ্জেস হয়, যেগুলো আমাদের ওয়েট রিডাকশন করতে সাহায্য করে। মানে বেসিক্যালি আমরা বেরিয়াট্রিক সার্জারির মাধ্যমে আমাদের পাকস্থলীর যে ক্যাপাসিটিটা আমরা অনেকটা রিডিউস করি। এটাই হচ্ছে মূলত সার্জারির মেন থিম, উদ্দেশ্য। আপনি এক কথায় সাধারণভাবে খুব কমনলি বোঝার জন্য বলতে পারেন। আপনি একজন সার্জন, তো যখন আপনার কাছে কোনো পেশেন্ট এলো,
তো আপনি ওকে ফার্স্ট কি সাজেস্ট করেন, যে তুমি জিম বা তোমার ডায়েট ঠিক করে তোমার ওয়েট কমাও, না সার্জারি? মানে না, অবশ্যই সমস্ত সার্জারির মতো বেরিয়াট্রিক সার্জারিরও একটা ডেফিনিট ইন্ডিকেশন রয়েছে। মানে মোটা কাউকে দেখলেই তাকে বেরিয়াট্রিক সার্জারির পরামর্শ দেওয়া যায় না। আমরা বিএমআই ক্যালকুলেট করি, ওকে, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, ওকে, মানে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। অর্থাৎ তার যা ওজন তাকে তার যে হাইট মিটারে কনভার্ট করে তার স্কোয়ার দিয়ে আমরা ভাগ করি, এবং এটাকেই বলে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এই বিএমআই জেনারেলি যদি 30-এর তলায় থাকে, 32-এর তলায় থাকে, তাহলে কিছু করতে হবে না, শুধু আপনি লাইফস্টাইল মডিফিকেশন করুন। নর্মাল বিএমআইটা বলি, নর্মাল বিএমআই আপ টু 25, দ্যাট ইজ নর্মাল। 25 থেকে 30 পর্যন্ত হচ্ছে ওভারওয়েট, 30 অনওয়ার্ডস ওবেসিটি স্টার্ট হচ্ছে। আপনার যদি বিএমআই 32.5-এর তলায় থাকে, তাহলে আপনাকে কিছু করার দরকার নেই, আপনি শুধু লাইফস্টাইল মডিফিকেশন করুন, এক্সারসাইজ করুন, তাতেই আপনার গ্র্যাজুয়ালি ওয়েট রিডাকশন হবে। কিন্তু যদি 2.5-এর বেশি হয় এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যদি এই সমস্ত কোমরবিডিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি থাকে, অথবা যদি স্ট্রেট ফরওয়ার্ড আপনার বিএমআই 37.5-এর বেশি হয়, তাহলে আপনি কিন্তু ওবেসিটি সার্জারির ক্যান্ডিডেট, মানে পুরো ম্যান্ডেটারি তখন। হ্যাঁ, তখন কিন্তু ওবেসিটি সার্জারি উইল গিভ ইউ দি মোস্ট ডিজায়ারেবল রেজাল্ট। সুতরাং কেউ এলেই ওবেসিটি নিয়ে তাকে সঙ্গে সঙ্গেই অপারেশনের পরামর্শ আমরা কেউ দিই না। আমরা তার বিএমআই ক্যালকুলেট করি, তার কোমরবিডিটি কী কী আছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সিমটমস কী কী আছে, সব তার মাধ্যমে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেরিয়াট্রিক সার্জারি করি না, যেমন যদি কারোর বয়স 18-র তলায় হয়, আচ্ছা, অথবা 65 to 70-র ওপরে, এই পার্টিকুলার এজ গ্রুপটাতে আমরা বেরিয়াট্রিক করি না। কেন? কারণ 18-র তলায় তাদের যে গ্রোথ এখনো কমপ্লিট হয়নি, সুতরাং এই বেরিয়াট্রিক সার্জারির পরে কিন্তু এই গ্রোথ রিলেটেড ইস্যুস, গ্রোথ হ্যাম্পারমেন্ট হতে পারে। 65-এর ওপরে জেনারেলি বেরিয়াট্রিক সার্জারিকে ডিসকারেজ করা হয়, কারণ দ্যাট ইজ আ ওল্ড এজ, এবং লং টার্ম বেনিফিট ভার্সেস দি রিস্ক অফ অপারেশন মোটামুটি ক্যালকুলেট করে 65 কি 70-র উপরে বেরিয়াট্রিক সার্জারিকে ডিসকারেজ করা হয় বা করা হয় না। আর যদি কারোর কোনো সিরিয়াস আন্ডারলাইং মেডিকেল ডিসঅর্ডার থাকে, অথবা যদি কারোর অ্যাক্টিভ ম্যালিগনেন্সি থাকে, ক্যান্সার পেশেন্ট, এদের ক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারি করা। বাকি কিন্তু আমি যে এজ ব্র্যাকেটটা বললাম এবং বিএমআই এর যে ব্র্যাকেটটা বললাম, তার মধ্যে কিন্তু বেরিয়াট্রিক সার্জারি উইল গিভ দি মোস্ট ডিজায়ারেবল রেজাল্ট। আচ্ছা, এই সার্জারি করার পরে, বেরিয়াট্রিক সার্জারি করার পরে আবার কি ওবেসিটি ফিরে আসতে পারে? ফিরে আসতে পারে, ডেফিনেটলি ফিরে আসতে পারে, যদি এই বেরিয়াট্রিক সার্জারির পরে যে সমস্ত লাইফস্টাইল মডিফিকেশনগুলোকে অ্যাডাপ্ট করতে বলা হয়, পেশেন্ট যদি সেইগুলোতে ঠিকমতো কমপ্লাই না করে, অর্থাৎ সে আবার শুরু করলো অ্যালকোহল খাওয়া, আবার শুরু করলো এক্সেসিভ জাঙ্ক ফুড খাওয়া, তখন কিন্তু ওয়েট রিগেন হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস আনুষঙ্গিক রোগও তো ফিরে আসতে পারবে। হ্যাঁ, ওয়েট রিগেন হলেই সেই ওয়েট রিলেটেড যা যা রোগ সেগুলো সব ফিরে আসবে। ডায়াবেটিস, হাইপারটেনশন ওয়ার্সেনিং হবে, এবং এগুলোকে এক কথায় মেটাবলিক সিনড্রোম বলে। স্লিপ অ্যাপনিয়া, তার থেকে কার্ডিয়াক ডিজিজ, এগুলো আবার ফিরে আসবে যদি ওয়েট রিগেন হয়। ওয়েট থেকে আমাদের প্রচুর ওয়েট হচ্ছে একটা মানে রোগের বাসা বলতে পারেন। ওভার ওয়েট ইজ আ কার্স, ইটস নট আ গুড থিং টু হ্যাপেন। তো আমাদের ওয়েট কম রাখাটা সব থেকে জরুরি, সঠিক সময়ে খাওয়া, প্রত্যেক দিন কিছু এক্সারসাইজ করা, ডেফিনেটলি এগুলো করলে আমাদের, এবং সঠিক খাবার খাওয়া, সঠিক মানে হেলদি খাবার, ক্যালোরি ডেন্স খাবার অ্যাভয়েড করা, ফাইবার রিচ খাবার খাওয়া, যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, মানে হেলদি, বেসিক্যালি হেলদি, রিফাইন্ড সুগার জাতীয় খাবারকে অ্যাভয়েড করা, স্মোকিং অ্যালকোহলকে অ্যাভয়েড করা, সুগারের বদলে হয়তো গুড় যদি খেতেই হয়, মানে যেখানে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স যাদের কম, যেমন ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের বাঙালিদের মধ্যে আম খাওয়ার খুব টেন্ডেন্সি, ভীষণ ভালো লাগে, আমিও খুব পছন্দ করি, কিন্তু লিমিটে খেতে হবে। মানে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই। আচ্ছা, এবং আমাদের যারা এন্ডোক্রিন কলিগ তারা বলে যে এই আমের সিজনে বহু মানে প্রি ডায়াবেটিক
ইন্ডিভিজুয়াল কিন্তু আম খেয়ে ডায়াবেটিসে ল্যান্ড আপ করে যায়। সুতরাং আপনি দেখুন, আপনাকে কি খেতে পারবেন না এরকম করে স্ট্যাম্প দিয়ে দেওয়াটা আমি ইনহিউম্যান বলে মনে করি। সব খাবে, অল্প আপনি করে। খাবেন নিশ্চয়ই, আপনি মিষ্টি খাবেন, আপনি একটা ভালো বেকড মিহিদানা খাবেন না সারা জীবনে? ডেফিনেটলি খাবেন। আপনি একটা ভালো হিমসাগর আম খাবেন না? ডেফিনেটলি খাবেন, কিন্তু Limit. পরিমাণ বুঝে মেপে। এটাই হচ্ছে আমার পরামর্শ। আচ্ছা, এবার আমরা আসবো প্রক্টোলজি নিয়ে। হুম। তো ধরুন একজনের পাইলস হয়েছে বা ফিসার বা ফিস্টুলা, এটা কি ধরনের সিমটম হলে সে বুঝতে পারবে যে তার পাইলস বা ফিস্টুলা বা ফিসার তার হয়েছে? পাইলস, ফিসার, ফিস্চুলা তিনটে একসাথে আপনি যদি বলেন বিনাইন ডিজিজ, মানে নন ক্যান্সারাস ডিজিজ, ভীষণ কমন, মানে ভীষণই কমন, আমি তো বলবো মোস্ট কমন আমাদের জেনারেল সার্জিক্যাল প্র্যাকটিসে। এবং তিনটে সম্পূর্ণ আলাদা ডিজিজ। অনেকে খুব সাধারণভাবে পাইলস, ফিসার, ফিস্চুলা একসাথে এক বাক্যে উচ্চারণ করে, কিন্তু অ্যাকচুয়ালি এক বাক্যে উচ্চারণ করার জিনিস নয়। তিনটের সম্পূর্ণ আলাদা অসুখ এবং তিনটের সম্পূর্ণ আলাদা সিমটম এবং আলাদা চিকিৎসা। একটা একটা করে আমি বলছি। পাইলস মূলত প্রেজেন্ট করে হচ্ছে ব্লিডিং নিয়ে। ওকে। ব্লিডিং পার রেকটাম, অর্থাৎ পায়খানার সাথে রক্তপাত। সেটা হতে পারে পেনলেস, মোস্ট অফ দ্য টাইম পেনলেসই হয়, কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে পেনফুল হয়, এবং ব্লাডের অ্যামাউন্টটা কিন্তু অনেকটা, পাইলসে কিন্তু বেশ অনেকটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়। এছাড়া প্রোল্যাপস, অর্থাৎ যে পাইল মাস, যেটা সেই মাসটা স্ট্রেনিং করার সময় বাইরের দিকে বেরিয়ে চলে আসে। ওকে। অনেক সময় আটকে যায় গ্রেড 4 পাইলসে, অনেক সময় আবার অটোমেটিক ঢুকে যায়। তো এইটা হচ্ছে পাইলসের মেন সিমটম। পাইলস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এনগর্জড ভেন্স হুইচ ইজ নর্মালি প্রেজেন্ট ইন এভরিওয়ান ইন দ্য রেকটাম। যখন ওটা এনগর্জড হয়ে যখন ডায়ালেট করে যায়, তখন ওটা ফেটে গিয়ে ওর থেকে রক্তপাত এবং ওই পোর্শনটা নিচে নেমে এলে ওর থেকে প্রোল্যাপস হয়। তো এটা হচ্ছে পাইলস। এবার আসি ফিসারে। ফিসার মানে হচ্ছে এক কথায় বলতে গেলে একটা আলসার, একটা ক্র্যাক। কোথায় না, আমাদের একদম যে মোস্ট পেন সেন্সিটিভ যে অ্যানাল স্কিন, যাকে আমরা ডাক্তারিতে অ্যানোডার্ম বলি, সেখানে একটা ক্র্যাক বা ফাটল বা একটা লিনিয়ার আলসার উৎপন্ন হয়, এটাকে বলা হয় ফিসার। সুতরাং আপনি বুঝতেই পারছেন, একটা অত্যন্ত রিচলি ইনারভেটেড একটা স্কিনে যদি একটা ফাটল বা আলসার উৎপন্ন হয় এবং রেগুলার সেখান দিয়ে পটি বা স্টুল পাস করার সময় তার সঙ্গে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, তাহলে অটোমেটিক এটা একটা প্রচন্ড পেনফুল কন্ডিশনে পরিণত হয়। সুতরাং ফিসারের ক্ষেত্রে পেন থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আচ্ছা। পাইলসের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম পেন থাকে, পেনলেস ব্লিডিং, কিন্তু ফিসারে পেন থাকবে, এবং পেন জেনারেলি পেশেন্টদের হয় ডিউরিং ডিফিকেশন ওকে, অ্যান্ড ফিউ আওয়ার্স আফটার দ্য ডিফিকেশন ইট কন্টিনিউস। এবং ফিসারেও ব্লিডিং হয়, কিন্তু সেই ব্লিডিংটার অ্যামাউন্টটা কিন্তু অনেক কম, এবং ক্লাসিক্যাল যে পেশেন্টরা বলে যে স্ট্রিক অফ ব্লাড অন দ্য স্টুল অর অন দ্য টয়লেট পেপার, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা টয়লেট পেপার ইউজ করে, তারা স্টুল পাস করার পরে, টয়লেট পেপার ইউজ করার পরে সেখানে একটা স্ট্রিক অফ ব্লাড, মানে ইটস নট আ সিগনিফিক্যান্ট ব্লিডিং। মোস্টলি পেশেন্টের সিমটম হবে পেন। আর ফিস্চুলা একটা ইনফেকশন, অ্যাকচুয়ালি একটা পেরি অ্যানাল ইনফেকশন, জেনারেলি ক্রিপ্টোগ্ল্যান্ডুলার অ্যানাল গ্ল্যান্ডস থেকে তৈরি হয়, এবং এই ইনফেকশন থেকে ওখানে কিছুটা পাস বা পুঁজ উৎপন্ন হয়। অনেক সময় সেটা পেরিয়ানাল অ্যাবসেস হিসেবে প্রেজেন্ট করে, যেটা একটা পেনফুল কন্ডিশন। অবশ্যই একটা অ্যাবসেস মানেই পেনফুল। ড্রেন করার পরে গ্র্যাজুয়ালি হিল আপ হয়ে একটা ফিস্চুলাস, রেমনেন্ট ফিস্চুলাস ট্র্যাক্ট অনেক সময় পড়ে থাকে, যার একটা এক্সটার্নাল ওপেনিং থাকবে, অর্থাৎ একটা মুখ থাকবে, যেটা আপনার অ্যানাল রিজিয়ানে থাকবে, এবং সেই মুখ থেকে ইন্টারমিটেন্টলি ডিসচার্জ হতে থাকে। আচ্ছা। সেই ডিসচার্জটা কখনো সেরাস হতে পারে, মানে জলের মতো, আবার একটু ইনফেকশন হলে সেখানে একটু পুরুলেন্ট বা একটু ব্লাড স্টেনও হতে পারে। সুতরাং এই পাইলস, ফিসার আর ফিস্চুলা তিনটে সম্পূর্ণ আলাদা অসুখ। এটা একটাই মানে যখন বলে একসাথে বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আলাদা, এবং তাদের পদ্ধতি, প্যাথোজেনেসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট, সিমটম সবই আলাদা। আচ্ছা, এই ধরনের রোগ হলে দেখেছি লোক অ্যাভয়েড করে, বলতে চায় না বা ডাক্তারের কাছে যেতে চায় না, মানে এটা আমি দেখি খুব কমন, এটা বেশ কমন। এবং এই যে ধরুন আমার পাইলস হয়েছে, আমি বলছি না বা ডাক্তারের কাছে যাচ্ছি না, আমি একটা আজকাল ঠিক আছে লজ্জা লাগছে,
তো এটা তো একটা মারাত্মক ক্ষতি হতে পারে ভবিষ্যতে। ডেফিনেটলি বেশ কিছু পেশেন্টদের এই শেকিনেসটা থাকে এবং এটা একটা স্টিগমা হিসেবে তারা ভাবে যে, বা বলতে পারে না চট করে তার ফ্যামিলি মেম্বার্স কাউকে, লজ্জা পায়, লজ্জা পায়। কিন্তু মেন প্রবলেম হচ্ছে যে এইভাবে চেপে চেপে অনেক দিন ধরে চলতে চলতে এক তো তার লাইফস্টাইল, বা অনেক সময় ভাবে হয়তো এমনি ঠিক হয়ে যাবে, এটাও আছে। সেটাও ভাবে অনেকে বিভিন্ন রকম আনসাইন্টিফিক পদ্ধতি, ওভার দ্য কাউন্টার ড্রাগস ইত্যাদি ইউজ করে, অল্টারনেটিভ পদ্ধতি। কিন্তু এটা ওই অসুখ চেপে রাখলে, অশান্তি চেপে রাখলে যেমন অশান্তি ক্রমশ বাড়তে থাকে, সেরকম অসুখতাই ক্রমশ বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে এটা বেশ কমপ্লিকেশন ক্রিয়েট করে, যখন আলটিমেটলি তাকে আমাদের কাছে আসতে হয় আর কি। সুতরাং আমার সবাইকেই আমি যতবার এই নিয়ে কথাবার্তা বলেছি, আমি সবসময় একটা কথা বলি যে এটাকে দয়া করে আপনারা কেউ স্টিগমা বা লজ্জাজনক কিছু বলে মনে করবেন না। একটা শরীরের আর 5টা রোগের মতো এটাও একটা রোগ এবং যথাযথ চিকিৎসা এবং তাতে 100% কিওর রেট। সুতরাং আপনার এরকম কোনো সিমটম হলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। ধরুন এই পাইলস, আপনি তো বলেন পাইলস, ফিসার, ফিস্টুলা, যেটা টোটালি আলাদা আলাদা। তো এই যে ধরুন 3 ধরনের রোগ, 3 ধরনের চিকিৎসা, তিনটেতেই কি সার্জারির রিকোয়ারমেন্ট থাকে? ফিস্চুলাটা যদি আমি বলি, ফিস্চুলা একটা সার্জিক্যাল ইলনেস এবং ফিস্চুলা কিন্তু কিওর সার্জারির মাধ্যমেই হয়। অনেক রকম সার্জারি পদ্ধতি আছে ইনক্লুডিং লেজার, এবং সেটা ফিস্চুলাকে আমরা ক্যারেক্টারিস্টিক ডিফাইন করি বাই ডুইং অ্যান এমআরআই, এবং সেটা ডিপেন্ড করছে ফিস্চুলাটা কোন টাইপের তার উপরে, যে কোন পদ্ধতিটা তাকে করলে সবচেয়ে ভালো হবে। রিগার্ডিং পাইলস এবং ফিশার, একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট এখানে আছে এবং এর গ্রেডিং এর ফিশারের ক্ষেত্রে তো আমরা প্রথমে মেডিকেল ম্যানেজমেন্টই দিই, 1.5 মাস 2 মাসের একটা মেডিকেল ম্যানেজমেন্ট দিই এবং বেশিরভাগ সময় পেশেন্ট কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টে মেডিকেল ম্যানেজমেন্টটা যদি একটু বলেন। ওষুধপত্র মূলত ফিশারের ক্ষেত্রে আমরা অ্যাভয়েডেন্স অফ কনস্টিপেশন, তার জন্য যা যা লাইফস্টাইল মডিফিকেশন, হাই ফাইবার ডায়েট, অতিরিক্ত জল মানে অ্যাডিকুয়েটলি জল খাওয়া, ডিহাইড্রেশন যাতে না হয়, এক্সারসাইজ, স্মোকিং বা অ্যালকোহলকে অ্যাভয়েড করা বা কন্ট্রোল করা ইত্যাদি, স্পাইসি ফুড অ্যাভয়েড করা। স্পাইসি ফুড খেলে আমাদের কিন্তু অনেক পেশেন্টেরই কিন্তু শুকনো লঙ্কা হ্যাঁ মানে জ্বালা টালা করে আর কি, সেগুলোকে অ্যাভয়েড করা। এবং কিছু রিল্যাক্সিং এজেন্টস, মানে অ্যাকচুয়ালি ওখানে যে স্ফিংটারটা থাকে যেটা দিয়ে আমরা হোল্ড করি পটি, সেই স্ফিংটারটা স্প্যাজম থাকে, মানে খুব টাইট হয়। বেশ কিছু এজেন্ট আছে, নিফেডিপিন বা ডিলটিয়াজম, তাদের ক্রিম পাওয়া যায়। এবং অবশ্যই সিস বাথ, মানে লিউকওয়ার্ম ওয়াটারের মধ্যে বসা 10 মিনিট করে, দিনে 3 বার করে অন্তত, এগুলো সবই পদ্ধতি ওই স্ফিংটার রিল্যাক্সেশনের। এবং স্ফিংটার আপনার যেই রিল্যাক্সেশন হবে, কনস্টিপেশন যেই রিলিভ হবে, অটোমেটিক আপনার ওই অ্যানোডার্মের যেখানে ফিশার হয়েছে সেখানে সার্কুলেশন বেড়ে যাবে, পারফিউশন বেড়ে যাবে এবং আস্তে আস্তে ওই ঘা বা আলসারটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবং সিগনিফিক্যান্ট, আমি তো বলবো আমার যা ধারণা, যে আমার প্র্যাকটিসের থেকে আমার যা এক্সপিরিয়েন্স, অলমোস্ট 80% লোক কিন্তু ফিশারের ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্টে ঠিক হয়ে যায়। কিছু পেশেন্ট ঠিক হয় না, বা যাদের অনেকের এক্সেসিভ সিমটম থাকে, মানে তারা প্যানিকড হয়ে যায় স্টুল পাস করতে গিয়ে, মানে তারা স্টুল পাস করে না এবং যত করবে না তত কনস্টিপেশন, এটা ভিশাস সাইকেল। তাদের ক্ষেত্রে আমরা সার্জারি করি। থিম অফ সার্জারি একই, স্ফিংক্টেরোটমি করা হয়, অর্থাৎ যেখানে স্ফিংক্টার টাইট সেটাকে রিলিজ করা হয় যাতে জায়গাটা রিল্যাক্স থাকে এবং গ্র্যাজুয়ালি সার্কুলেশন বেড়ে ফিল আপ হয়ে যায়। এবং পাইলসের ক্ষেত্রেও তাই, পাইলসে আমরা গ্রেডিং করি গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত। গ্রেড 1 এবং 2 এর ক্ষেত্রে তো মেডিকেল ম্যানেজমেন্টই প্রথমে দেওয়া হয়। একই আপনার কনস্টিপেশন প্রিভেনশন, অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, অ্যালকোহল, স্পাইসি ফুড, অ্যাভয়েডেন্স অফ সিডেন্টারি লাইফস্টাইল, অ্যাডিকুয়েট ফাইবার ডায়েট। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বলছি, ইউজ অফ ওয়েস্টার্ন স্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক মানুষ এখনো আমরা দেখি যে ইন্ডিয়ান স্টাইলে পটি করে, ইউজ করে। ইন্ডিয়ান স্টাইল ইজ রেকমেন্ডেড। ইন্ডিয়ান স্টাইলে কিন্তু পাইলস বাড়ায়। ওই যে পার্টিকুলার যে বসার যে পজিশন, স্কোয়াটিং পজিশন, ওইটাতে কিন্তু ইন্ট্রারেক্টাল প্রেসার বাড়ে, যার ফলে পাইলস বাড়ে। সুতরাং ওয়েস্টার্ন স্টাইল ইজ অলওয়েজ রেকমেন্ডেড, অল পেশেন্টস, মানে যারা পাইলস হয়নি তাদের জন্য।
এক তো হাঁটুর ব্যাপার আছে না, হ্যাঁ এখন তো ইন্ডিয়ান স্টাইলে বসলে একটা সার্টেন বয়সের পরে হাঁটুতে চাপ পড়বেই। সেকেন্ড হচ্ছে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান স্টাইলে জোরে ট্রেনিং করতে করতে কিন্তু পাইলস বেড়ে যায়। আর একটা হচ্ছে যে অনেকের অভ্যেস থাকে দীর্ঘক্ষণ ধরে পটিতে বসে মোবাইল খেলতে খেলতে পটি করা, 0.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা, এটাও কিন্তু একদম ডকুমেন্টেড টেক্সট বইয়ে আছে, এটাও কিন্তু পাইলসকে বাড়িয়ে তোলে। হ্যাঁ, সুতরাং এইগুলো আমরা সবসময় পেশেন্টকে বলে দিই এবং লিখে দিই এবং ভালো করে বুঝিয়ে দিই যে আপনারা এগুলো করবেন না, আপনারা ইন্ডিয়ান স্টাইল ইউজ করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করুন, আপনারা 40 মিনিট 1 ঘন্টা ধরে পটিতে বসে থাকবেন না, এগুলো কিন্তু পাইলসকে বাড়ায়। এবং কিছু ক্ষেত্রে গ্রেড 1 গ্রেড 2 যারা রেসপন্ড করে না তাদের ক্ষেত্রে কিছু অফিস প্রসিডিওর আছে, ব্যান্ডিং বা স্ক্লেরোথেরাপি ইউজ করা হয়। এগুলো মানে একটা শর্ট সার্জিক্যাল প্রসিডিওর, অ্যানাস্থেসিয়া খুব একটা লাগে না এবং অফিস বেস, মানে আপনি এগুলো কি ওয়ান ডে প্রসিডিউর? ওয়ান ডেও নয়, মানে কিছু আওয়ার্সের মতো, দাঁত তোলার মতো। কিছু ক্ষেত্রে লেট কিছু গ্রেড 2 এবং গ্রেড 3 এগুলো ক্ষেত্রে সার্জিক্যাল অপশান মূলত ইউজ করা হয়। কিছু ক্ষেত্রে লেজার, কিছু ক্ষেত্রে স্টেপলার ইউজ করা হয় গ্রেড 2 গ্রেড 3, মানে নন রেসপন্ডিং গ্রেড 2 এবং গ্রেড 3 ক্ষেত্রে। সেটা আমরা পেশেন্ট মানে কাস্টমাইজড আর কি, মানে যে পেশেন্টের যেরকম লাগে সেইভাবে আমরা সিলেক্ট করি। আর গ্রেড 4 পাইলসের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সেই এজ ওল্ড এক্সিশন, এজ ওল্ড একদম মানে সবচেয়ে ভালো রেজাল্ট এজ ওল্ড, এটাকে আমরা ডাক্তারিতে এক্সিশনাল হেমারাইডেক্টমি সবচেয়ে ভালো গ্রেড 4 এর ক্ষেত্রে। তো সার্জারি করার পরে কি 100% রিকভার হয়ে যায় না? হ্যাঁ, একদম একদম, ফিরে মানে আসা কোনো- খুবই 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 ভালো রিকভারি হয়। এবং প্রায় কারুরই আমি রেকারেন্স এখনো পর্যন্ত ফিরে এসছে বলে আমার তো মনে পড়ে না। খুব ভালো এগুলো, রেজাল্ট ভীষণ ভালো। আপনি কথার মাঝখানে কিছু পয়েন্ট বলেছেন যে পাইলস কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে, আরো যদি কিছু পয়েন্টস বলেন, যেমন আপনি একটা বলেন যে ইন্ডিয়ান টয়লেট না ব্যবহার করে ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করা উচিত। তো এরকম আর কি কি জিনিস আমাদের লাইফস্টাইলে যদি চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের পাইলস, ফিসার বা ফিসুলা রেগুলার এক্সারসাইজ, সম্ভাবনা কমে যাবে। রেগুলার এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট। সাউন্ড স্লিপ, দেখা গিয়েছে যে ইনসোমনিয়া বা নিদ্রালপতা থেকে কিন্তু হয়, কনস্টিপেশন হয়। আমার মনে হয় বেশি রাত জাগলেও হয়। হ্যাঁ, ডেফিনেটলি। এই যে এখনকার যে দেরি করে ঘুমানো, দেরি করে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু একদমই মানে আমি দেখেছি আমার নিজের, মানে আমি যদি কোনোদিন লেট নাইট করি, সাধারণত করি না, বাট যদি কোনোদিন হয়ে গেল 12টা-1টা, পরের দিন আমার constipation হয়। একদম, এটা একদম ডকুমেন্টেড। সেই জন্যই তো আমাদের যে বাবা দাদুরা যে শিখিয়েছে যে একদম রাত্রে প্রপার টাইমে খাও, খাওয়ার 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে শুতে যাও। হ্যাঁ, 10:30 11টার মধ্যে আপনি শুয়ে পড়লেন এবং সকালবেলা আপনি 6টার সময় উঠে পড়লেন, এইটা হচ্ছে সবচেয়ে ভালো। তার মানে তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি শোয়া এবং তাড়াতাড়ি ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। একদম। এছাড়া যেগুলো আমি বললাম যে ওয়েস্টার্ন স্টাইলে ইউজ করা, অতিরিক্ত সময় অ্যাভয়েড করা এবং ট্রেনিং না করা, খুব জোরে প্রেসার দিয়ে না করা। যদি প্রেসার দিতে হয় মানে কনস্টিপেশন তার আছে, সেক্ষেত্রে আপনি ওষুধ খান বা পরামর্শ নিন সঠিক। সেটাকে পুষে রেখে আপনি দিনের পর দিন কনস্টিপেশন আছে এবং স্ট্রেন করে যাচ্ছে, পাইলসের সম্ভাবনা তো বাড়বেই। তার মানে কনস্টিপেশন একটা ওয়ান অফ দ্য কজ, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, ওটাই তো মেন কজ কনস্টিপেশন। এবার কনস্টিপেশনটা আসছে আপনার ফুড হ্যাবিট, নানা রকম লাইফস্টাইল, সমস্ত থেকে। একদম, মানে সেই ঘুরে ফিরে আমরা ফুডে, লাইফস্টাইলই চলে আসি, মানে সবই আমাদের তো ওই সোর্স তো ওইখানে, সোর্স একটাই। লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। আপনি বেরিয়াট্রিক সার্জারি বলুন, হ্যাঁ, মানে আমরা আগেও দেখলাম যে লাইফস্টাইল Proctology ফুড, বলুন, আবার হ্যাঁ, আমার পাইলস ফিসারতেও দেখছি আমি লাইফস্টাইল, হ্যাঁ, মানে আলটিমেট। তবে হ্যাঁ, কিছুটা কনস্টিটিউশনাল মানে জেনেটিক ব্যাকগ্রাউন্ড তো থাকেই। তবে রেয়ার কেস আমার মনে হয়, খুব রেয়ার বলবো না, কারণ এই পাইল স্টাইলসগুলোর ক্ষেত্রে ওই ল্যাক অফ পেলভিক সাপোর্ট, কানেকটিভ টিস্যু সাপোর্ট যাদের কম থাকে, বা যাদের ক্ষেত্রে মাল্টিপ্যারাস লেডিজ, মানে অনেকবার পেটে অপারেশন হয়েছে বা নর্মাল ডেলিভারি অনেকবার হয়েছে, এখনকার যুগে অতটা দেখা যায় না যদিও এরকম, এখন আর নর্মাল এখন তো প্রায় হয় না। তো এগুলো তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি এবং যেটা আমরা মডিফাই করতে পারি, আমরা সেটা নিয়ে বেশি মাথা ঘামাবো। আমরা তো আমাদের জিনকে
চেঞ্জ করতে পারবো না, না। আমাদের কনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারবো না। Right. সুতরাং যেটা আমাদের হাতে আছে সেটা আমরা ইউজ করি। করতেই পারি আমরা। হ্যাঁ, এবং সেটাই তো মূলত দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম, সেটাই তো মেন কারণ। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে পাইলস বা ফিশার্স এর জন্য এগুলো যাতে প্রিভেন্ট করা যায় বা যাদের হয়েছে তাদের সবসময় ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করা উচিত। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, মানে এখনো আমার মনে হয় অনেকেই এটা বিলিভ করেন বা জানেন বা শুনে এসছেন যে ওয়েস্টার্ন টয়লেটের থেকে ইন্ডিয়ান টয়লেট সব থেকে বেশি ভালো না না, আমি এটাকে স্বাস্থ্যের পক্ষে। সম্পূর্ণরূপে ডিনাই করছি এই বিলিফটাকে। অনেক বিলিভই থাকে তো যেগুলো ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়, তো এটাও সেরকমই একটা বিলিফ। ইন্ডিয়ান টয়লেট অনেক দিক থেকেই ক্ষতিকারক। মূলত ওই যে পার্টিকুলার পজিশনটা, স্কোয়াটিং পজিশন যেটাকে বলা হয়, ওই পজিশনে বসার জন্য আমি আগেও বললাম যে ইন্ট্রারেক্টাল প্রেসার বেড়ে যায় এবং সেক্ষেত্রে প্রোল্যাপস, বাইরে বেরিয়ে চলে আসার সম্ভাবনা বাড়ে, পাইলসের সম্ভাবনাও বাড়ে। এবং অবশ্যই আপনার হাঁটুর জন্য আপনি একটু বয়সের পরে বা একটু যদি যাদের ওয়েট বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান হাঁটুর টয়লেট হাঁসুর যথেষ্ট ক্ষতি হয়। এবং ওয়েস্টার্ন স্টাইলে যে ল্যাট্রিন সেটা কিন্তু অনেক বেশি ফিজিওলজিক্যাল। এখানে আপনার হাঁটুর উপর চাপ কম পড়ছে, আপনি অনেক কমফোর্টেবলি রিল্যাক্সড হয়ে বসতে পারছেন এবং আপনার ওই ইন্টারেক্টাল প্রেসার বা প্রোল্যাপসের চান্সেস কিন্তু অনেক কম। সুতরাং এই বিলিফটাকে আমি মানে একদমই ডিনাই করছি। এটা একটা সম্পূর্ণ মিথ যে ইন্ডিয়ান ইজ বেটার দ্যান ওয়েস্টার্ন স্টাইল ল্যাট্রিন। অবশ্যই ওয়েস্টার্ন স্টাইল ইজ মোর ফিজিওলজিক্যাল দ্যান ইন্ডিয়ান স্টাইল। ওকে, আচ্ছা, ল্যাপ্রোস্কোপিক জিনিসটা কি? মানে এই ল্যাপ্রোস্কোপিটা কি ধরনের রোগের ক্ষেত্রে ইউজ হয়, ট্রিটমেন্টের ক্ষেত্রে? ল্যাপোরোস্কোপিটাকে আমি ভেঙে দিচ্ছি। ল্যাপোরো শব্দটার অর্থ ল্যাটিন ওয়ার্ড, ল্যাপোরো শব্দের অর্থ হচ্ছে অ্যাবডোমেন, Okay. অর্থাৎ আপনার পেট। এটা একটা ল্যাটিন ওয়ার্ড। আর স্কোপি মানে তো সবাই জানে, মানে স্কোপ মানে ক্যামেরা। হুম, সুতরাং বুঝতেই পারছেন ল্যাপোরোস্কোপি মানে হচ্ছে এনিথিং টু ডু উইথ আ ক্যামেরা ইনসাইড ইউর টামি। তো এটাই ল্যাপোরোস্কোপি। হুম, সুতরাং পেটের সমস্ত অপারেশনে ল্যাপোরোস্কোপি এখান থেকে হয়। ইউজ করা হয়। যদিও এখন থোরাক্সেও ল্যাপোরোস্কোপ ইউজ করা হচ্ছে, তার একটা পার্টিকুলার নাম আছে, ভ্যাটস বলে, মানে ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি। এটাও একটা কাইন্ড অফ ল্যাপোরোস্কোপি, কিন্তু মূলত ল্যাপোরোস্কোপি বলতে মানে অ্যাজ দেয়ার ইন দ্য নেম ইটসেলফ, মানে হচ্ছে অ্যাবডোমেনের মধ্যে স্কোপ ঢুকিয়ে, অর্থাৎ ক্যামেরা লাইট সোর্স ঢুকিয়ে অপারেশন করে, একেই বলা হয় ল্যাপোরোস্কোপি। Okay. আর কি ট্রিটমেন্ট হয় এখানে যদি একটু বলেন? এখন তো প্রায় সব ট্রিটমেন্টই হয় অ্যাবডোমেনের মধ্যে, মানে প্রায় এরম কোনো অপারেশন নেই অ্যাবডোমেনের যেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব নয়। ওকে, ইনিশিয়ালি আমরা ল্যাপারোস্কোপিতে গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, যেগুলো একদম মানে বেসিক ল্যাপারোস্কোপি বলা হয়, ক্রমশ সেই স্পেকট্রাম বাড়তে, আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের যত দিন যাচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, রিফাইনমেন্ট অফ আওয়ার টেকনিক্স হচ্ছে এবং গ্র্যাজুয়ালি আমাদের রিচ আরও বাড়ছে। এক কথায় বলতে গেলে এখন সমস্ত পেটের বড় অপারেশন, কমপ্লেক্স হার্নিয়া থেকে শুরু করে অ্যাবডোমিনাল ক্যান্সার সার্জারিজ, কোলন সার্জারিজ, পেলভিক অপারেশনস, ইউরোলজিক্যাল অপারেশনস, ইভেন মানে পেটের মধ্যে যে একদম বিগ যে অপারেশনসগুলো হয় যেমন হুইপলস অপারেশন, সেটা পর্যন্ত এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব হচ্ছে। সুতরাং ল্যাপারোস্কোপির মাধ্যমে প্রায় সমস্ত অপারেশনই অ্যাবডোমেনের মধ্যে করা সম্ভব। তাহলে মানে ওপেন সার্জারি আর ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? মানে তার কস্ট, তার টাইম, তার রিকভারি টাইম? অবশ্যই ল্যাপারোস্কোপি ইজ মোর অ্যাডভান্টেজিয়াস দ্যান ওপেন, কারণ এখানে মিনিমালি ইনভেসিভ, মানে এখানে ইনসিশন নেই, মানে অনেকটা কাট নেই, প্লাস টিস্যু হ্যান্ডলিং অনেক কম। আমরা ওপেন সার্জারিতে কি পেটটা অনেকটা কাটি এবং পেটের মধ্যে আমরা অনেকটা ম্যানিপুলেট করি, অর্গ্যানসগুলোকে আমরা ধরি হাতে করে, ম্যানিপুলেট করি হাত দিয়ে, সেগুলোকে আমরা নাড়াই, চাড়াই, ঘোরাই, পাকাই, হোয়াট এভার, কাটি, জুড়ি। তো এইগুলোতে টিস্যু হ্যান্ডলিং অনেক বেশি হয়। এবং টিস্যু হ্যান্ডলিং মানে একটা টিস্যুকে নিয়ে, ধরুন এই কাপটাকে আমি ধরে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছি, এটাকে টিস্যু হ্যান্ডলিং বলে। এইটা কাপটা একটা টিস্যু, তো টিস্যু হ্যান্ডলিং যত হবে তত এই টিস্যুর থেকে নানা রকম কেমিক্যালস উৎপন্ন হবে এবং যেটা সিস্টেমে আপনার মিশবে। এক কথায় আপনি এটাকে সাইটোকাইন বলতে পারেন। তো যে সাইটোকাইন স্টর্ম হয়ে কোভিডে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছিল। তো ল্যাপারোস্কোপির ক্ষেত্রে কি হচ্ছে, খুব ফাইন টিপড ইনস্ট্রুমেন্ট, এক তো আপনার ইনসিশন নেই, কাট
নেই Cut পেটের নেই। মধ্যে, 4টে 5টা 6টা হোয়াট এভার অ্যাডভান্সড কেসে ল্যাপারোস্কোপিতে কি হোলের মাধ্যমে হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে খুব ফাইন টিপড ইনস্ট্রুমেন্ট দিয়ে পেটের মধ্যে অপারেশনটা হচ্ছে, আপনার হাতটা ডিরেক্ট লাগছে না, ওকে, যার ফলে টিস্যু হ্যান্ডলিং অনেক কম, এবং যত টিস্যু হ্যান্ডলিং কম তত সাইটোকাইন রিলিজ বা এই কেমিক্যাল যেগুলো রিলিজ সেগুলো কম। এই কেমিক্যাল রিলিজ যত কম তত পেশেন্টের পেন কম, রিকভারি ফাস্টার। সুতরাং মানে কম্পেয়ার করাই উচিত নয়। মানে যে ক্ষেত্রে ওপেন এবং ল্যাপারোস্কোপি দুটোই অ্যাভেলেবেল, সেক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপি করাটা উচিত। তবে হ্যাঁ, খুব অ্যাডভান্সড লেভেলের ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল নয়, এবং অনেক সময় কস্ট যদি হিসেবে আপনি ভাবেন, কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপি চিপার দ্যান ওপেন। যেমন আমি সিম্পল সবচেয়ে কমনলি পারফর্ম গল ব্লাডার সার্জারির ক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপি ইজ চিপার দ্যান ওপেন, কারণ ল্যাপারোস্কোপিতে আমি করে পরের দিন আপনি পেশেন্টকে ডিসচার্জ করে দিচ্ছি, হোয়ারাজ ওপেনে আপনাকে অন্তত 2-3 দিন না হলে ব্যথা কমবে না, থাকতে হচ্ছে আপনার। মানে ল্যাপারোস্কোপি করলে আজকে করলো কাল থেকে কাজে বেরিয়ে কাল থেকেই উনি হাঁটাচলা করছেন, Plus কাজও করছেন, কাজও শুরু হ্যাঁ, করবে, অফিসে যেতে পারবে, অফিসে অনেক সময় যাচ্ছেন, অনেকে একটু রেস্ট নেয় ইত্যাদি, সেটা আলাদা কথা, কিন্তু যেতে পারেন নেক্সট দিন থেকে। কিন্তু ওপেন সার্জারির ক্ষেত্রে সেটা তো পসিবল নয়, কারণ সেক্ষেত্রে অনেকটা কাট হচ্ছে, ব্যথা থাকছে, এবং বেশি কাট হলে ইনফেকশনের চান্সও বেশি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কস্ট ওভারঅল বেশি ওপেন সার্জারি। আবার কিছু কিছু সার্জারিতে ওপেনের থেকে ল্যাপারোস্কোপি একটু কস্টলিয়ার, কারণ সেক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের যে সার্জারিগুলো আছে সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট অবশ্যই ল্যাপারোস্কোপিতে বেশি লাগে। সুতরাং এটা আমি বলতে গেলে এক কথায়, কস্টের দিক থেকে বলতে গেলে এক কথায় তুল্যমূল্যই বলা যেতে পারে, সার্জারি টু সার্জারি ডিপেন্ড করছে, কিন্তু পেশেন্ট রিকভারির দিক থেকে বলতে গেলে কিন্তু ল্যাপারোস্কোপি ইজ ফার অ্যাহেড দ্যান ওপেন। প্লাস আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, মানে ল্যাপারোস্কোপিতে অনেক হেলথ হ্যাজার্ড অনেক কম থাকে। হ্যাঁ, অবশ্যই পেশেন্টের জন্য ওটাও তো এক ধরনের, ধরুন আপনার বেনিফিশিয়াল। হেলথ হ্যাজার্ড যদি হয় বেশি, সেক্ষেত্রে আমার তো আরো ফার্দার খরচা হতে পারে। হ্যাঁ, হসপিটালে খরচা আছে, মানে ওষুধপত্রের খরচা আছে। সুতরাং মানে হয়তো দেখতে গেলে বেশিরভাগ সময় ওপেন সার্জারিতেই বেশি খরচা হয়ে যায় বলে আমার মনে হয়। ওভারঅল আপনি যদি ভাবেন টেনিওরটা, কারণ টাইমও তো লাগে না। হ্যাঁ, প্লাস আপনি ধরুন 15 দিন কাজে যেতে পারলেন না, সেখানে আপনার ডেইলি ওয়েজ লস হলো, যেটা ল্যাপারোস্কোপির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি 2-1 দিনের মধ্যে থেকে কাজ জয়েন করতে পারছেন, সেটাও কিন্তু এক ধরনের আপনার লসই। আপনি অ্যাবসেন্ট থাকাটাও কাজের জায়গায় একটা লস। তো টাইমও তো এক ধরনের, টাইমটাও তো একটা বড় ইনভেস্টমেন্ট। টাইম তো আপনাকে ফিরে আসবে না, আর কিনতেও পারবেন না টাইম। একদম। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিক্স যে পার্টটা আছে, মানে এটা তো আমরা জানি যে এটা একটা শরীরের একটা এক্সট্রা অঙ্গ। হ্যাঁ। তো এই অঙ্গটা কি আমাদের কেটে ফেলে দেওয়া উচিত, না যখন আমার পেন হবে তখন গিয়ে বাদ? অবশ্যই, কেন আপনি আননেসেসারি সার্জারি করবেন? যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস হয় তখন আপনি এটাকে কেটে ফেলবেন, নর্মালি কেটে ফেলার তো কোনো যুক্তি নেই। বা ধরুন কোনো সময় আমার পেটে হয়তো কোনো সার্জারি হচ্ছে, সেক্ষেত্রে কি বাদ দিই? না, একদম নয়, মানে কোনো মতেই নয়। যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তখনই অ্যাপেন্ডিক্স আপনার কেটে বাদ দেওয়া উচিত। আদারওয়াইজ মানে পেটে অন্য একটা অপারেশন করতে গিয়ে ঠিক আছে ওটার কোনো কাজ নেই, বাদ দিয়ে দিই, ওরকম ব্যাপারটা। এটা কি এক্স্যাক্টলি কি করে আমাদের বডিতে? এক্স্যাক্ট কারণ এখনো পর্যন্ত মানুষ জানে না অ্যাপেন্ডিক্সের। তবে মোস্ট অফ দ্য টাইম এটা মানুষ একটা ভেস্টিজিয়াল অর্গান হিসেবে বিশ্বাস করে, মানে অবলুপ্ত প্রায় একটা। কিন্তু এখন একটা স্কুল অফ থট আছে যারা দেখছে যে অ্যাপেন্ডিক্স has a gut immunological function which is still yet to be discovered. হ্যাঁ, মানে একটা আমাদের ইন্টেস্টিনাল যে ইমিউনিটি, সেই ইমিউনিটিতে অ্যাপেন্ডিক্সের একটা ভূমিকা আছে। এটা একটা নতুন একটা আইডিয়া বা স্কুল অফ থট আপনি বলতে পারেন, এবং সেটা এখনো yet to be discovered, রিসার্চ চলছে। কিন্তু এটা এরকম নয় যে অ্যাপেন্ডিক্সেক্টমি করে দিলে আপনার গাট ইমিউনিটি গ্রসলি কমে যাবে, সেরকম না, একদমই না। আপনি একটু বলছেন হার্নিয়া, এই হার্নিয়াটা কোনখানে হয়, মানে আমাদের অ্যাবডোমেনের মানে পেটের কোন জায়গাটা? হার্নিয়াটা অ্যাকচুয়ালি কিন্তু একটা মানে গ্যাপ, একটা ডিফেক্ট, যে গ্যাপের ভেতর দিয়ে একটা অর্গান বাইরে বেরিয়ে চলে আসে, এটাকেই হার্নিয়া বলে। মানে হার্নিয়া কোনো টিউমার নয়। অনেক পেশেন্ট অনেক সময় অপারেশনের পরে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু হার্নিয়াটা যে বাদ দিলেন আমাকে দেখালেন না তো? আর হার্নিয়া দেখানোর কিছু নেই। ধরুন আপনার বাড়ির দেওয়ালে একটা ফাটল ধরেছে, বাইরে থেকে জল চুঁয়ে ঢুকছে,
ওই ফাটলটার নাম হার্নিয়া। ওকে। আপনি কি করবেন? আপনি রিপেয়ার করবেন ফাটলটাকে। সেটাও এই হার্নিয়ার ক্ষেত্রেও তাই। ধরুন আপনার বাইকের টায়ারটা বা সাইকেলের টায়ারটাতে একটা লিক হয়েছে, মানে একটা গর্ত হয়েছে, বা গাড়ির টায়ারে একটা গর্ত হয়েছে, সেখান থেকে হাওয়াটা বেরিয়ে চলে আসছে, দ্যাট ইজ হার্নিয়া। মানে দ্য উইন্ড ইজ হার্নিয়েটিং থ্রু দ্য ডিফেক্ট ইন দ্য টায়ার। ওকে। বুঝেছেন কথাটা? হার্নিয়া কোনো বস্তু নয়, যে মানে কোনো কোনো tumor organ নয়। না, বা কোনো অর্গানের কোনো খারাপ অংশ নয় যে আমি কেটে বাদ দিয়ে আপনাকে দেখাতে পারবো। ওকে। হার্নিয়া মানে হচ্ছে একটা ডিফেক্ট, আচ্ছা। অ্যাবনর্মাল ডিফেক্ট, যেখান দিয়ে কিছু অর্গান বাইরে বেরিয়ে চলে আসছে। হুম হুম হুম। তো সুতরাং এর চিকিৎসা পদ্ধতি আপনি বুঝতে পারছেন। আপনার টায়ার যখন লিক হয়, আপনি সেটাকে লিকটা রিপেয়ার করেন, একটা তাপ্পি লাগান। হুম। হার্নিয়াও তাই, আপনি রিপেয়ার করবেন এবং একটা তাপ্পি অর্থাৎ একটা মেশ লাগাবেন। তাই same যেটা জিনিস। এবং এটা অ্যাবডোমেনের মধ্যে অনেক জায়গাতে হতে পারে, কিন্তু সবচেয়ে কমনলি গ্রয়েনে হয়, মানে কুচকিতে, যেটাকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বলি। এছাড়া অ্যাবডোমিনাল ওয়ালেও হতে পারে, যেটাকে আমরা এক কথায় ভেন্ট্রাল হার্নিয়া বলি। তার আবার পজিশন ওয়াইজ কোনোটাকে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলা হয়, কোনোটাকে আম্বিলিকাল বা প্যারা আম্বিলিকাল হার্নিয়া বলা হয়, কোনোটাকে স্পিজেলিয়ান হার্নিয়া বলা হয়। এটা তার লোকেশনের উপর নির্ভর করে। মেন থিম হচ্ছে এটা একটা গ্যাপ, যেটাকে আপনাকে রিপেয়ার করতে হবে। আচ্ছা, পাইলসের ক্ষেত্রে ওপেন সার্জারি ভালো না আপনার লেজার সার্জারি ভালো সব থেকে? প্রথমে আমি বলি যে এই ওপেন কথাটা এক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে আমরা ওপেন বা ল্যাপারোস্কোপি ইউজ করি অ্যাবডোমিনাল সার্জারিতে। আপনি এটাকে কনভেনশনাল সার্জারি হিসেবে বলতে পারেন। ওকে। মানে আপনি বলতে পারেন যে এটা কনভেনশনাল সার্জারি ভালো না লেজার ভালো। আচ্ছা। তো এটা ডিপেন্ড করছে পাইলসের সিচুয়েশনটার উপরে বা গ্রেডিংটার উপরে। যদি একটা গ্রেড মানে মেডিকেলি নট কন্ট্রোলেবল একটা গ্রেড 2 পাইলস থাকে বা একটা গ্রেড 3 সিঙ্গেল পাইলস থাকে, তাহলে অবশ্যই লেজার সার্জারি ভালো। কিন্তু যদি 360 ডিগ্রি সার্কামফারেন্সিয়াল পাইলস থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রেড 3 হলে স্টেপলার আর গ্রেড 4 হলে কনভেনশনাল ইজ মাচ বেটার, এবং সেক্ষেত্রে লেজার করার কোনো ইন্ডিকেশন নেই। সুতরাং এই লেজার করতে হবে কি করতে হবে না, বা করা যাবে কি যাবে না, এটা আমি সবসময় বলি যে ডাক্তারবাবুকে ডিসাইড করতে দিন। অনেক পেশেন্ট একটা প্রি অকুপাইড মাইন্ড নিয়ে লেজার মানে হ্যাঁ লেজারই সব, লেজারই সব না, একদমই। লেজার একটা টুল, সেটা আপনি ইউজ করবেন সুটেবল কেসে, আপনি ইউজ করবেন। মানে ডিপেন্ড করছে আপনার কি ধরনের। এক্স্যাক্টলি, যে ধরনের পাইলস হচ্ছে তার ক্ষেত্রে ডিপেন্ড করছে লেজারটা ইউজ করা উচিত না। গল ব্লাডার স্টোনটা কি? গল ব্লাডার হচ্ছে একটা স্যাক। ওকে। এই স্যাকটা আমাদের লিভারে তলাতে থাকে, এবং বাইল ডাক্ট বা পিত্ত নালী থেকে যে বাইল লিভার থেকে তৈরি হয়ে ইন্টেস্টিনাল ট্র্যাক্টে যায়, সেই যাওয়ার রাস্তাতে গল ব্লাডারের মধ্যে কিছুক্ষণ থেকে সেটা কনসেন্ট্রেটেড হয়। এটা একটা স্যাক। এই স্যাকের মধ্যে স্টোন ফর্মেশন হয়। তার নানান রকমের কারণ আছে, মূলত সুপার স্যাচুরেশন অফ কোলেস্টেরল, মানে অতিরিক্ত কোলেস্টেরল, বা এক কথায় বলতে গেলে, বা রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ফসফোলিপিডস, এবং ইনফেকশনও অনেক সময় এর পেছনে কারণ হয়। তো হোয়াট এভার মে বি দ্য রিজন, এন্ড রেজাল্ট ইজ স্টোন। এবং এই গল স্টোন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা অপারেশন। মানে এতে এই গল ব্লাডার বাদ দিতে হয়? হ্যাঁ, এটা একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, কারণ অনেক পেশেন্টই আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, তারা এই ভ্রান্ত ধারণাটার মধ্যে থাকেন যে আমরা স্টোনটা শুধু বাদ দিয়ে গল ব্লাডারটা আবার সেলাই করে দেবো। একদমই নয়। গল স্টোন অপারেশন মানে হচ্ছে গল ব্লাডার স্যাক স্টোন সমেত বাদ দিয়ে, মানে পুরো অর্গানটাকে বাদ। কারণ আপনি যদি গল ব্লাডারটা রেখে দেন, সেখানে আবার স্টোন হবে। তো ধরুন আজ কেউ গল ব্লাডার স্টোন যখন অপারেশন করছে, আপনারা যে ওইটার জন্য গল ব্লাডারটাকে পুরো কেটে বার করে দিতে হচ্ছে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে তার কোনো লাইফ হ্যাজার্ড হতে পারে? একদমই না, একদমই হয় না। এটা একটা অত্যন্ত এজ ওল্ড অপারেশন, মোর দ্যান 100 ইয়ার্সের একটা সার্জারি। ইদানিংকালে ল্যাপারোস্কোপি বা রোবোটিক্সে হচ্ছে, কিন্তু এটা দেখা গিয়েছে যে আমাদের শরীরের যে অ্যাডাপ্টেবিলিটি, সেটা খুব ওয়াইড। একটা মিয়ার রিমুভাল অফ আ ফ্যাক উইল নেভার ক্রিয়েটস এনি প্রবলেম ইন ইউর ডাইজেশন, ওকে, নেভার। সুতরাং আমাদের যে গল ব্লাডারের যে বাইল কনসেন্ট্রেটিং যে এবিলিটি বা কাজ, যেটা সেটা কিন্তু অনেকটাই লিভার এবং পিত্তনালী দুজনেই টেক ওভার করে নেয়। আচ্ছা, যে গল ব্লাডার যে কেটে বাদ দিতে হয়, এটা তো ধরুন ওপেন সার্জারির ক্ষেত্রে পসিবল,
কিন্তু ল্যাপ্রোস্কোপি দিয়ে কিভাবে বাদ দেন? এখন তো ল্যাপারোস্কোপি দিয়েই করা হয় এখন না, তো। তাহলে কি তখন কি আমার ওই অর্গানটা বাদ চলে যায় না, ওটা কি হয়? হ্যাঁ, একই একই আপনার ওপেনের ক্ষেত্রেও স্যাকটা বাদ দেওয়া হতো, ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা স্যাকটা বাদ দিই। ওটা সাইজটা কিরকম? এটা ডিপেন্ড করে। গল ব্লাডার জেনারেলি ক্যাপাসিটি যদি বলেন তাহলে 30 to 60 ml নর্মাল গল ব্লাডারের Okay. ক্যাপাসিটি। কিন্তু বারবার ইনফেকশন হলে অনেক সময় গল ব্লাডার ছিবড়ের মতো হয়ে শ্রাঙ্কেন একটু ছোট ছোট হয়ে যায়, গল ব্লাডার বলে চেনাই যায় না। আবার অনেক সময় গল ব্লাডারের নেকে যদি স্টোন আটকে থাকে তাহলে সেক্ষেত্রে সিক্রিশনটা গল ব্লাডারের মধ্যে জমে ওটাকে ফুলিয়ে এত বড় করে দেয়। Okay. সুতরাং নর্মাল ক্যাপাসিটি 30 to 60 ml, কিন্তু রেকারেন্ট ইনফেকশন হলে ওটা শ্রাঙ্কেন কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে। আবার যদি মিউকোসিল বা যেরকম বললাম নেকে কোনো স্টোন আটকে থেকে সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্ডেড বড় হয়ে যেতে পারে, এবং এনিথিং ক্যান বি ডান ল্যাপারোস্কোপি। তো এক্ষেত্রে কি মানে কারো যদি গল ব্লাডার স্টোন হয় সেক্ষেত্রে কি মেডিসিন খেয়ে এটা রিকভার? এক কথায় না, ওকে, গল ব্লাডার স্টোন ইকুয়ালস টু অপারেশন, অপারেশন। ওকে, কোলেসিস্টেক্টমি। মেডিসিনের একটা খুব সামান্য রোল আছে, সেটা হচ্ছে স্লাজ। এর ক্ষেত্রে স্লাজ মানে হচ্ছে স্টোন ঠিক না, স্লাজ মানে হচ্ছে কাদা কাদা বা গুঁড়ো গুঁড়ো, মানে কাদাই বলতে পারেন আপনি। তো যে সমস্ত মানুষদের অ্যাসিমটোম্যাটিক স্লাজ হয়, মানে যাদের জন্য স্লাজ হওয়ার জন্য তার কোনো পেটে যন্ত্রণা ব্যথা ইত্যাদি সিমটম নেই, তাদের ক্ষেত্রে আমরা আরসোডিঅক্সিকোলিক অ্যাসিডের একটা ট্রায়াল দিই। এটা একটা মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন একটা, এটা খুব ইজিলি অ্যাভেলেবেল, এবং সেক্ষেত্রে 2 মাস কি 3 মাস ট্রায়াল দেওয়ার পরে আমরা রিপিট ইউএসজি করে দেখি যে স্লাজটা পারসিস্ট করছে কিনা। Other than asymptomatic sludge in established gallbladder stone, there is no role of medical management. It's completely a surgical Procedure. disease. Surgical procedure is the only cure. এই গল ব্লাডার স্টোন কেন হয়? এই কেন হয় এটা খুব কমপ্লিকেটেড। খুব সাধারণভাবে বোঝানোর জন্য বলতে গেলে আমাদের এই যে বাইল, এই বাইলের মধ্যে থাকে কোলেস্টেরল, এবং এই কোলেস্টেরল হচ্ছে অ্যাকচুয়ালি একটা হাইড্রোফোবিক, মানে তেল যেমন জলে গোলে না, কোলেস্টেরল সেরকম জলে গোলে না। তাহলে কোলেস্টেরলটাকে জলে গোলানোর জন্য বা জলের মধ্যে রাখার জন্য বডির কিছু ইন্ট্রিনসিক মেকানিজম আছে। বডি কি করে, বডি ওই কোলেস্টেরলটার চারদিকে একটা ফসফোলিপিডের কোটিং করে। ফসফোলিপিডটা কিন্তু হাইড্রোফিলিক, মানে ওটা জলে গুলবে। এই জিনিসটাকে মাইসেলি, কাইলোমাইক্রন এবং মাইসেলি বলা হয়। সুতরাং এইভাবে ট্রান্সপোর্টটা হয় কোলেস্টেরলের। যদি কোনো কারণে এই যে অ্যামাউন্ট অফ কোলেস্টেরল আর অ্যামাউন্ট অফ দি হাইড্রোফিলিক কোটিং অফ ফসফোলিপিড এর মধ্যে যদি কোনো ডিসব্যালেন্স হয়, সেক্ষেত্রে কোলেস্টেরল সুপার স্যাচুরেশন এবং বা গলস্টোন ফরমেশনটা স্টার্ট। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, কিছু বাইল পিগমেন্টও পড়ে, কারণ বেশিরভাগ সময় তো এখন মিক্সড স্টোন, মানে বেশিরভাগ স্টোনই পিওর কোলেস্টেরল স্টোন নয়, মিক্সড স্টোনই বেশি এখন পাওয়া যায়, মানে সেক্ষেত্রে বাইল পিগমেন্টও তার মধ্যে ডিপোজিশন হয়। তবে এক কথায় আপনি যদি বলতে চান, সেটা হচ্ছে সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল অ্যান্ড রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ দি ফসফেট, এক কথায় বলতে গেলে। আমার গল ব্লাডার স্টোন হচ্ছে কোলেস্ট্রল থেকে মূলত আর কোলেস্ট্রল হচ্ছে আমার ফুড থেকে। মানে বেসিক্যালি আবার সেই চেইনটা কমপ্লিট হলো আর কি, মানে সেই আমাদের হ্যাবিটটা, সেই কমপ্লিট হলো আর কি, ফুড হ্যাবিটটা, মানে ফ্যাটি ফুড ইত্যাদি গুলো দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্স, মানে এটার খুব ডিরেক্ট অ্যাসোসিয়েশন নেই। ওকে, মানে একদম ডিরেক্টলি মানে আপনি ফ্যাটি ফুড খেলে হবেই এরকম ডিরেক্ট অ্যাসোসিয়েশন কিন্তু নেই, বাট হওয়ার চান্সেস থাকে, চান্সেস বেশি, চান্সেস অবশ্যই। আপনার তো ফার্স্ট হচ্ছে ওপেন সার্জারি দিয়ে আপনি আপনার হাতে খড়ি, হ্যাঁ সবারই তাই হয়, তাই হয়। ফার্স্ট যখন কারো আপনি পেট কেটেছিলেন তখন আপনার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? আমি খুব এক্সাইটেড ছিলাম, মানে আমার এখনো মনে আছে সেই দিনটা, সন্ধ্যাবেলা একটা এমার্জেন্সি পেশেন্ট, এক্স্যাক্ট ওটিটা কি ছিল আমি ভুলে গেছি, যতদূর মনে পড়ে অ্যাপেন্ডিসাইটিস। তখন তো এতটা ল্যাপারোস্কোপি হতো না, আমরা এখন 100% ল্যাপারোস্কোপিতে করি অ্যাপেন্ডিসাইটিস, তখন বেশিরভাগ সময় ওপেন হতো। আমার এখনো মনে আছে আমার যিনি টিচার ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে এটা তুমি করো। তো আমি সেটা শুনে আমি এক্সপেক্ট করিনি যে মানে হঠাৎ করে উনি বলবেন এরকম যে আমি করবো একটা অপারেশন। হ্যাঁ, আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, ভীষণ এক্সাইটেড। না নার্ভাস ঠিক বলবো না, আমি কোনোদিনই অপারেশন করতে গিয়ে খুব একটা নার্ভাস হই না, আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম।
এবং এক্সাইটেড হয়ে আমি একটা খুব বোকার মতো হাস্যকর কাজ করেছিলাম, সেটা এখনো ভাবলে আমার হাসি পায়। সেটা হচ্ছে যে আমাদের ওই যে ড্রেপিং করতে হয় না, মানে অপারেশন করার আগে হাত ধুয়ে গ্লাভস টাভস পরে, আমি খালি হাতেই চলে গেছি স্ক্যালপেল ব্লেডটা নিয়ে তার পেটটা কাটবো বলে। এই স্যারো যে এই কি করছো, আগে ড্রেপ করো, আগে তুমি চেঞ্জ করো, গাউন পরো, গ্লাভস পরো। তখন আমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম আর কি, ওই এক্সাইটমেন্টে। খুব ভালো, আমার এখনো ওই দিনটা সারা জীবন মনে থাকে। আমরা শেষ করলাম খুব মজার একটা গল্প শুনে আপনার থেকে। আবার অসংখ্য ধন্যবাদ, আপনি যে আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এতটা সময় আমাদের দিলেন। আশা করি আপনারা অনেক কিছু এই যে ল্যাপ্রোস্কোপিক বা হার্নিয়া, পাইলস, ফিস্টুলা, ওবেসিটি, এইসব নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারলেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন, বেসিক্যালি সমস্ত রোগের সূচনা হচ্ছে লাইফস্টাইল আর ফুড। আমরা যদি এই হ্যাবিটটাকে কন্ট্রোল করতে পারি তো আমরা সবাই সুস্থ থাকতে পারবো। আমাদের পডকাস্টটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে ফরওয়ার্ড করবেন। থ্যাংক ইউ।